আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে, অনেকে হয়তো দেখেছেন। ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর উপাচার্য ডক্টর আখতারুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28তম উপাচার্য। তিনি 2017 সালের 6 সেপ্টেম্বর থেকে 23 সালের 2 ডিসেম্বর পর্যন্ত, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার বছরখানেক আগেও তিনি ভিসি ছিলেন। 2 ডিসেম্বর পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। সেই ডক্টর আখতারুজ্জামানের সাথে ঘটনাক্রমে নামাজ পড়তে গিয়ে এক জায়গায় হাসনাত আবদুল্লাহ দেখা হয়ে যায়। হাসনাত আবদুল্লাহর প্রথমেই মনে পড়ে যে হাসনাত আবদুল্লাহকে নাকি আখতারুজ্জামান জঙ্গি বলেছিলেন। জিজ্ঞেসও করে, এই কথোপকথন আছে, আমি আপনাদেরকে জানাবো। সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে, হাসনাত আবদুল্লাহ বারবার রিপিটেডলি তাকে জিজ্ঞেস করেছিল, আপনারা কি অনুশোচনায় ভুগছেন কিনা, অনুতপ্ত ছিলেন কিনা। ডক্টর আখতারুজ্জামান সেটার উত্তর দিয়েছে। কি উত্তর দিয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের 2টা মাস আগে, 6টা মাস আগে হলে তো কথাই নেই, 1 বছর আগে হলে চিত্র পুরো ভিন্ন রকম হতো। হাসনাত আবদুল্লাহ যে ডেঞ্জারাস ড্রাকুলা রূপে আবির্ভূত হয়েছিলেন মবের রাজত্বে, আখতারুজ্জামানের গায়ে শার্ট থাকতো কিনা, ইভেন জুতায় গলার মালাও পরতো কিনা, এ ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? চেঞ্জটা এই জায়গায় হয়েছে। নির্বাচিত সরকার আসার পরে হাসনাতদের এখন সুর একটু নরম করে কথা বলতে হচ্ছে। তবে ওই ফেসিবাদ বিরোধী পাঠ নেওয়াটা, ফেসিবাদ বিরোধী ভাব নেওয়াটা, এটা যায়নি। ফেসিবাদ বিরোধী ভাবের এই যেখানেই যায়, যারেই পায় তারই তো ফেসিবাদের দোসর টোসর বানায় সারা। এবার একটু বুঝে শুনে রয়ে হয়তো ভেবেছে পেছনে তো আর এখন ইউনুস নাই, এখন তো সেই চেয়ারটায় তারেক রহমান। এখন যদি কাউরে মপ করার চেষ্টা করে, ওই আয় রাজত্বে ডাকলেও তো কেউ আসবে না। খবরটা অনেকটা এরকম ছিল। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় হাসনাত ডক্টর আখতারুজ্জামানের কাছে জানতে চান তার অপরাধের জন্য অনুতপ্ত কিনা। কয়েক সেকেন্ড শুনবেন। ডক্টর আখতারুজ্জামান বেশ সাবলীল ছিলেন এবং মানে এখানে দুজনেরই ক্যারেক্টার চেঞ্জ। আখতারুজ্জামানের চোখে মুখে খুব একটা ভয়ের কোনো আশঙ্কা নাই, আর হাসনাত আবদুল্লাহ তার সেই মানে ইউনুস যুগীয় ড্রাকুলার রূপে নেই। বা হাসনাত আবদুল্লাহর সাথে কেউ পেছন থেকে চিল্লাচ্ছে না, ধৈরা ফেল মাস্টার রে, খায়া ফেল। তাদের কাছে তো মাস্টারও না, তারা তো কচুদিও বাংলাদেশের মাস্টার ভাবে নেই। এই বাংলাদেশে তাদের আমলে, মানে ইউনুস আমলে, এনসিপি আমলে, জামাত আমলে কত শত মাস্টার কাঁদতে কাঁদতে তার প্রিয় বিদ্যাপীঠ ছেড়ে গেছে, কতজনের গলায়, কতজনের সামনে গিয়ে পেপার ধরায় দিছে। লেখেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, শুধু মান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য শিক্ষকরা পদত্যাগ করেছে। যাক, জানা গেছে শুক্রবার 20 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জুমার নামাজ শেষে দেখা হয় তাদের। এ সময় তাদের মধ্যে কথোপকথনের ভিডিও ধারণ করে অন্য মুসল্লিরা। হাসনাত একটু না করছিল ভিডিওটা ধারণ করার জন্য। হাসনাত ডক্টর আখতারুজ্জামানের উদ্দেশ্য বলেন, স্যার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনাদের? আচ্ছা, উত্তরে ডক্টর আখতারুজ্জামান বলেন, তুমিও তো ছিলা তখন। তুমিও তো ছিলা মানে হাসনাত তো আওয়ামী লীগে ছিল, ছাত্রলীগে ছিল। তখন হাসনাত বলেন, আপনারা যে অপরাধ করেছেন, ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা ইন্ধন দিয়েছেন, এগুলো নিয়ে আপনারা অনুতপ্ত কিনা? তখন ডক্টর আখতারুজ্জামান বলেন, একদম বোল্ড করে দেওয়া, পুরো একটা গুগলি আর কি, যে তোমার কথাগুলো কেমন হাসনাত, তুমিও তো আমাদের মধ্যে ছিলা। উত্তরে হাসনাত বলেন, না স্যার, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করতাম। বাংলাদেশের মানুষ দেখেনি, বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আগে হাসনাতদের বিরোধিতার কোন রূপ দেখেনি। ডক্টর আখতারুজ্জামান আবার বলেন, তুমি আমি একসাথেই ছিলাম। আবার মনে করিয়ে দিলেন। হাসনাত বলেন, না, আমি আপনাদের বিরোধিতা করেছি। আপনি আমাকে জঙ্গি ট্যাগ দিয়েছিলেন রেজিস্টার বিল্ডিং এ, আপনি বলেছিলেন আমি জঙ্গি। ডক্টর আখতারুজ্জামান বিস্মিত হয়ে বলেন, তুমি জঙ্গি? না, এটা মনে হয় না। হাসনাত বলেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাথে রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা কিছুই বলেননি। স্যার, রিয়েলাইজেশন হলে ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন হয় কিনা স্যার? ডক্টর আখতারুজ্জামান বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হলে আইনানুগ বিচার হওয়া উচিত। হাসনাত তখন বলেন, স্যার আপনাদের সময় অন্যায় হয়নি? গেস্ট রুম, গণরুম? ডক্টর আখতারুজ্জামান বলেন, গেস্ট রুম, গণরুম ধারাবাহিক প্রক্রিয়ায় চলে আসছে। তখন হাসনাত প্রশ্ন করেন, আপনার সময় ছিল কিনা? আখতারুজ্জামান বলেন, আমার সময় ছিল, কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। হাসনাত, একটা বিষয় তুমি স্বীকার করবা, পদক্ষেপগুলো আমার সময় নেওয়া।
হাসনাত তখন বলেন, স্যার আপনারা ডিনাই করছেন, প্রক্টর স্যার ডিনাই করছে। শেষে ডক্টর আখতারুজ্জামান কথা না বাড়িয়ে হাসনাতকে ভালো থাকতে বলে হাত মিলিয়ে চলে যান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়েছে এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছে এই হাসনাতরা কত মানুষকে, কত শিক্ষককে, সমাজের কত গণ্যমান্য লোকজনকে, আমি হাসনাতরা বলছি মানে হাসনাতদের ইন্ধনে থাকা লোকজনই তো। ছাত্রলীগ গেস্ট রুম করেছে, বহু বিশ্ববিদ্যালয় মানে সাধারণ ছাত্রছাত্রীর বহু কলিজায় ঘা দিয়েছে। হাসনাতরা 18-19 মাস এই বাংলাদেশে পুরো ছাত্র সমাজের ইমোশনকে নিয়েই তো তারা খেলা করেছে, পুরো ছাত্র সমাজের ইমোশনকে ধ্বংস করেছে। এবং এখন ওই যে আমরা সবসময় বলে আসছি, এই দিন না আরো দিন আছে, এই হাসনাতদের ভাব যে এখন এই জায়গায় কমেছে এবং ডক্টর আখতারুজ্জামানের গুগলি তাকে যে সাইজ করেছে, এটা কি আর বলার অপেক্ষা রাখে? আমাকে কেউ যদি প্রশ্ন করে, কারা জানেন এই নতুন জেনজি, নতুন জেনারেশন বা জুলাই অভ্যুত্থানের নাটের গুরু বলে যারা দাবিদার, যারা সমাজকে শুষে খেয়েছে 18-19 মাস, অথবা সমন্বয়ক, অথবা এনসিপি, অথবা যারা এখন নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে, আমাকে এসে যদি বলে যে আওয়ামী লীগ আমলে যা হয়েছে তার জন্য কি আওয়ামী লীগের লোকজনের অনুশোচনা করা উচিত, আমি সে উত্তরটা দেওয়ার আগে তাকে পাল্টা প্রশ্ন করব। কিন্তু 18-19 মাসে দেশে যা করেছো তোমরা কি অনুশোচনায় ভুগছো? তোমাদের অনুশোচনার পাল্লা কোথায়? আগে নিজের দিকে তাকাও না চন্দু, নিজের চরকায় তেল দাও। তোমরা ওই ইউনূসের নেতৃত্বাধীন এই আজকের যে মুখগুলো, কেউ এমপি হয়ে গেছে, কেউ ডাকসাইটের নেতা হয়ে গেছে, কেউ নিজেকে পুরো বাংলাদেশের নতুন রূপকার দাবি করে ফেলতে চায়, মানে পারলে নিজেকে বঙ্গবন্ধুর জায়গায় বসিয়ে ফেলে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এই অংশ, এরা 18-19 মাসে মানুষকে আইন নাই, কানুন নাই, বিচার নাই, মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, মানুষের কাছ থেকে পকেট থেকে নিজের টাকা মনে করে হাঁপিয়ে নিয়েছে। এরা তো পুরো বলতে গেলে ছুরি চাকুর ঠেকায় দুর্নীতি করছে, তারা কি অনুশোচনায় ভুগে? আপনি যে প্রসঙ্গটা এনেছেন খুবই স্পর্শকাতর বিষয়। মানে এটা এই বক্তব্যের আগে গেলেও দোষ হবে, পেছনে গেলেও দোষ হবে। কিন্তু একজন দূরদর্শী সাংবাদিক এবং উপস্থাপক হিসেবে আপনি যে বিষয়টা তুলে এনেছেন, এটা অনেকাংশে এটা গুরুত্ব বহন করে। অনেকে সাহস পাবে না বলতে, আপনি সৎসাহস নিয়ে এগিয়ে এসেছেন এবং প্রকৃত বিষয়ে তোলার জন্য আপনি আমার মনে হয় এই আলোচনাটা সামনে এনেছেন। এটা আলোচনা হওয়া উচিত। যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছে, পোস্টার দিয়েছে, তাদের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আপনি যে প্রশ্নটা তুলেছেন, যখন এই মুহূর্তে লাখো লাখো মানুষ জেলে, আমাদের সদ্য জেল থেকে ফেরত আসা একজন সাংবাদিক বলেছেন যে জেলখানাতে আওয়ামী লীগের লোকজনে পরিপূর্ণ। তাকে বলতে হবে না, এটা আমরা জানি, তাই না? এটা সবাই জানি, তিনি মিথ্যা বলেন নাই। জেল থেকে এসে যে বলতে হবে তা না, এটা আমরা অনুমান করতে পারি। আপনি দেখেন, যখন এই দেশের অধিকাংশ আওয়ামী লীগের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জেলে রয়েছে, জেলখানে যত বন্দী তার তুলনায় বলেছে অধিকাংশ যারা বন্দী রয়েছে, তাদের একটা মানুষ, আমার পরিবারের বা আপনার পরিবারের বা কারো পরিবারের মানুষ যদি জেলে থাকে, তাহলে তার তো ঈদ করার আনন্দ থাকে না, থাকার কথা না। আমরা দেশের যে পরিস্থিতি, এই আপনার নজরুল ইসলামের কথাটা মনে পড়ে যায়, ঈদ কবিতাটা, কিষানের ঈদ কবিতাটা তো মনে আছে যে আমরা তো শুধু একটা গানই গাই, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলে রবীন্দ্রনাথ তো নজরুল ইসলাম তো এই কবিতাটা আরো বেদনাদায়ক করে তুলেছিলেন এই ঈদের কারণে। তিনি কি বলেছিলেন যে গরিব কিষানির ঘরে আবার এসেছে ঈদ, এই প্রশ্নটাও কিন্তু তিনি করেছেন, আমরা দেখেছি। অপ্রিয় হলো এটা সত্য, কিন্তু আমরা প্রচার প্রসারে নিয়ে গেছি রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু কিষানির ঘরে যে বেদনার ঈদ, তার জামা কাপড় কেনার টাকা নাই, তার খাদ্য নাই, তার ফসল ধ্বংস হয়ে গেছে, তার ঋণ রয়েছে, তার বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে, সে নিজে অপুষ্টিতে ভুগতেছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। তাই নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এই কবিতাটা লিখেছিলেন, কিষানের ঘরে আবার এসেছে কিষানের ঈদ। এই কবিতাটা আমাদের অনেক পরে জেনেছে, এটা গবেষণা করতে গিয়ে জেনেছে, সেটা অন্য বিষয়। এটা এই জন্য মনে করলাম যে আওয়ামী লীগের ঘরে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ঘরে আবার এসেছে ঈদ, কারণ গত ঈদেও আমরা জানি তাদের কি পরিণতি ছিল। এই
এই দিয়েও তারা ভালো নেই। আমরা এও শুনেছি যে যারা ধনী তাদের কোটি কোটি টাকা খরচ করে জামিন করাতে হচ্ছে, আর যাদের টাকা নেই তাদের জেলে পচে মরতে হচ্ছে, এমনকি টাকা দিলেও জামিন হচ্ছে না। তো এই সময় যারা ঈদের কথা বলতেছেন, আমি বুঝে উঠতে পারি না। আপনি আপনি বিশ্বাস করেন, আমি মানে এটা বললে হয়তো অনেকে অন্য কিছু মনে করতে পারে। আমি আমার ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনি নাই, কারণ আমি জানি যে আমার চেয়েও সচ্ছল মানুষ, তার পক্ষেও এখন জামা কাপড় কেনা সম্ভব হচ্ছে না। কারণ 18-19 মাস যাবৎ তারা হয় তাদের ব্যবসা স্থবির হয়ে গেছে, অথবা বন্ধ, অথবা তার এলাকাতে নেই। আমি বলছি না যে আমি করি নাই দেখে কেউ আপনি তার সন্তানকে দিবেন না বা নিজে পড়বেন না, তা আমি বলতেছি না। করেন, সমস্যা নাই। তবে প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন। এটা আওয়ামী লীগ বিএনপি বলতে না, যারাই দরিদ্র, যারাই বিপদে আছে, এখন শুধু দরিদ্ররা বিপদে না। অদ্ভুত ব্যাপার, আগে তো ঈদের দরিদ্ররা বিপদে থাকতো, তাদের দেখার কেউ ছিল। এবার কিন্তু ধনীরাও বিপদে আছে, কারণ তাদের কারো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কেউ লুকিয়ে আছে, আত্মগোপনে আছে। মানে কে কোথায় আছে কেউ জানে না। মনে আছে এমনও পরিবার জানি যারা কে কোথায় আছে কেউ জানে না, যে তার বাবা কোথায়, তার মা কোথায়, তার ভাই কোথায়, জানেই না কেউ কেউ। মানে পরিস্থিতি এত ভয়াবহ। আপনি দেখেন, আমার যতদূর মনে পড়ে একবার আহ, ওই যে কি ঝড় তুফান হলে যে বিভিন্ন নাম আসে, নার্গিস, তারপরে হুম, কি সন্ধ্যায় যে ঝড় তুফানের, আপনার হুম, মনে থাকার কথা, তখন আওয়ামী লীগের আমল। বিএনপির একজন চেয়ারম্যান না খেয়েছিল, কারণ সে লজ্জায় কারো কাছে যাইতে পারে না খাবারের জন্য। পরে এই খবরটা প্রকাশ হলে তার পরিবার, তখন সেই এলাকার ডিসি তার খাবারের ব্যবস্থা করে। কারণ একটা চেয়ারম্যান তো গিয়ে হাত পাততে পারে না, সে তো গিয়ে লাইনে দাঁড়াতে পারে নাই। এই খবরটা প্রকাশ হয়েছিল। তো বিপদ এখন এই ঝড়ের যে বেশি বিপদ আছে, ওই ঝড়ে কিন্তু বলার কেউ ছিল, দেওয়ার কেউ ছিল। পত্রিকা এসেছে বা মিডিয়ায় গিয়েছে, সাথে সাথে ডিসি সেই ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু এখন কিন্তু সবাই জানে বিপদে আছে, কিন্তু এখন বলার কেউ নাই, করার কেউ নাই। সম্ভবত আপনি একমাত্র ব্যক্তি যিনি, আমার ধারণা, যে অন্তত আজকের দিনের পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আপনি বোধহয় প্রথম কথাটা তুলে আনলেন, হাত দিয়েছেন আপনি। এটা আসলেই বিপজ্জনক। এই যে ঈদের শুভেচ্ছা, সে নিজেই তো ঈদ উদযাপন করতে পারতেছে না। তার কাছে তো, আমার কাছে তো এইবারের ঈদ খুব একটা, মানে আমি ঈদের আমেজ পাচ্ছি না, না আমার পরিবারে, না সমাজে। আমার সমাজেও আমি পাচ্ছি না, শুধু আমার বেলায় না, আমেজই নাই। কারণ একটা দেশের বৃহত্তর অংশ আওয়ামী লীগ যারা করে, যারা মুক্তিযুদ্ধের বাইরে, অর্ধেক বাংলাদেশের অন্তত অর্ধেক এখন আছে। তো এই মানুষগুলোর আসলে ঈদ নেই, তারা ভয় পাচ্ছে। আপনি যেটা বললেন, খুবই মারাত্মক একটা কথা বলেছেন, যে তারা ঈদের নামাজ পড়তে যাবে না, ভয়ে যাবে না। আর অনেকে তালে আছে যে ঈদের নামাজ কালকে গেলেই তাদের হয় গ্রেপ্তার করবে, না হয় মারবে, না হয় কিডন্যাপ করে চাঁদাবাজি করবে। ও পরিকল্পনা করে রেখেছে। মানে শুধু যে প্রশাসন ধরবে তা না, চাঁদাবাজিও, ব্যাপক চাঁদাবাজি। এবং আমি আমি যতদূর জানি, কিছু কিছু আওয়ামী লীগের নেতা এলাকায় বাড়িতে ফিরেছেন, বউ বাচ্চাদের সাথে দেখা করতে গেছেন। মানে একেবারেই, মানে সাধারণ নেতা যারা, তারা গিয়েছেন মোটা দাগের চাঁদা দিয়ে। মানে তার তার বাচ্চার জন্য জামা কিনতে পারে নাই, কিন্তু চাঁদা দিয়ে তাকে এলাকায় যেতে হয়েছে। অনেকে আমাকে বলেছে। আমি কথাটা তুলতে চাইনি এবং বলতেও চাই না। আপনি যেহেতু আজকে একটা কথা বললেন, এটা কালকে থেকে আমি সত্যি কথা, সেই জন্য আমি নিজেও আপসেট। এটা যে শুধু আওয়ামী লীগের বেলায় হয়েছে বলেই আমি সেটা আপসেট তা না। এটা বাংলাদেশের যে কোনো মানুষের, নাগরিকের, স্বাধীন নাগরিকের, আমরা দেশের নাগরিক, প্রত্যেকেরই তার নিজস্ব অধিকার আছে, তার বাক স্বাধীনতা আছে, রাজনৈতিক অধিকার রয়েছে, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিশ্বাসের অধিকার রয়েছে, অবিশ্বাসের অধিকার, সব অধিকারই তার স্বীকৃত। তাকে এই যে দেখেন, আপনি যে কথাটা বললেন, অথচ 6 লাখ ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা দিচ্ছে। আমি বলছি না যে এটা তাদের দেওয়াটা অন্যায় হয়েছে বা ভুল হয়েছে, কিন্তু কোথায় যেন একটা ফাঁক ফকর আছে। মানে যদি আমরা বলতে চাই, কোথায় যেন একটা শূন্যতা এখানে বিরাজ করতেছে। যারা এই পোস্টার, কেউ কেউ দেখলাম যে নেতার পক্ষ থেকে আবার পোস্টারিং করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, কিন্তু জি, তাদের যে করুণ পরিণতি, খোঁজ কিন্তু নিচ্ছে না। আমি জানি এই কথা বললে কেউ আমাকে বলবে যে তুমি এগুলো নিয়ে বলার কে, আমরা আওয়ামী লীগের কর্মীরা, নেতারা কর্মীদের টাকা পয়সা দিচ্ছে কিনা, খোঁজ নিচ্ছে কিনা, তুমি কি জানো? ভাই আমিও কিছু জানি। উপর দিকে আর কথাগুলো বলতে চাই না। উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়বে বা আপনার এই বিপদে পড়বে, তা এগুলো বলতে চাই না। কে কতটুকু খোঁজ নেন কম বেশি আমিও জানি, কম বেশি আমিও জানি। আমি নিজেই আত্মগোপনে আছি, আমি নিজেই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আছি। তারপর এই 1.5 বছরে আমার আত্মীয় স্বজনকে কিন্তু আমার টাকা দিতে হয় নাই। কিন্তু যারা আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, যুবলীগ করে, হয়তো এটা বলা ঠিক না, কিঞ্চিত আমাকেও দিতে হয়েছে। কোথাও না কোথাও আমাকে, মানে কন্ট্রিবিউশন করতে হয়েছে। আবার বলছি না যে আমাকে কেউ করতেছে না, আমাকেও কেউ না কেউ সহযোগিতা করতেছে। তাহলে আমি কিভাবে থাকি এতদিন বাইরে, আত্মগোপনে কিভাবে চলি? কিন্তু সেটাও বলতেছি, এমনও হয়েছে যে
আমার জন্য টাকা পাঠিয়েছে বা আমি টাকা নিয়ে আসতেছি, টাকাটা আরেকজনকে দিয়ে দিয়েছি, এমনও ঘটেছে। এটা বলতে চাই না, কারণ হইলো যে তাহলে বলবে যেগুলো বলতেছি, কিন্তু যারা শত শত কোটি টাকার মালিক তারা কত দূর কি করতেছে না আমরা কিন্তু জানি। অন্তত 4টা জেলার খবর আমি খুব ভালো করেই জানি, সেখানকার নেতারা কার কোথা খোঁজ নিয়েছেন। সর্বোচ্চ খোঁজ নিয়েছে কি জানেন? যার যার গ্রুপের, মানে মনে করেন আপনিও আওয়ামী লীগ করেন, আমিও আওয়ামী লীগ করি, আমার গ্রুপের 4-5 জনের সাথে আমার যোগাযোগ, আপনার গ্রুপেরই 4-5 জনের আমার যোগাযোগ, কিন্তু আওয়ামী লীগের মধ্যে আরো গ্রুপিং ছিল, দল উপদলীয় কোন দল ছিল, তাদের ব্যাপারে কেউ কারো খোঁজ নিচ্ছে না। মানে আওয়ামী লীগের ভেতরেই খোঁজ নিচ্ছে না, এটা অপ্রিয় হলেও সত্য। এটা ঠিক না, এদের খোঁজ নেওয়া উচিত। এই আওয়ামী লীগের যারা অনেক টাকার মালিক, তাদের উচিত ছিল তাদের কর্মীদের খোঁজ খবর নেওয়া। আমি অনেক কর্মীর খবর জানি, তারা তারা পাঞ্জাবি কিনতে পারে নাই, নিজেরা তো কিনবে দূরের কথা, আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তাদের বাচ্চাদের দিতে পারে নাই। এমন না যে তারা দরিদ্র, তার জন্য না, মানে তারা বিপদগ্রস্ত। একটা হলো বিপদগ্রস্ত আর একটা হলো দরিদ্রতা, তো সর্বদাই বিপদে থাকবে, কিন্তু আগে তাও দরিদ্রদের সহযোগিতা করার মানুষ ছিল, কেউ না কেউ সহযোগিতা করতো। এইবার যে সহযোগিতা করবে সে নিজেই বিপদগ্রস্ত। কারণ ওই যে যেটা বললাম, যে আপনি যেটা বললেন যে অনেক টাকার মালিক, কিন্তু কলকাতায় জাকারিয়া স্ট্রিটে 300 টাকা দামের, 500 টাকা দামের রুমে থাকতেছে, বা বাংলাদেশে সবাই তো আর জাকারিয়া স্ট্রিটে চলে যায় নাই, কারণ আইনগত ব্যাপার আছে, ভিসাগত ব্যাপার আছে। কতজন লোক গেছে পারলি? 1000, 2000, 3000, 5000, 10,000ই গেছে ধরলাম। যদি 10,000 হইতে পারে না, 10,000 মানুষ ভারতে যায় নাই, এটা আমি লিখিত দিতে পারি। যে অনেকের সাথে আমার বিতর্ক হয়, খোদ আওয়ামী লীগের সাথে আমারও মাঝে মাঝে বলে যে ভারতে লাখ লাখ মানুষ আছে, এমন তোমাদের ভারত সম্পর্কে ধারণা নাই, আর কিভাবে থাকতে হয় সেই ধারণাও তোমার নাই, তাই এগুলো যা ইচ্ছা তাই বলে ফেলো। বাংলাদেশে আত্মগোপন করে আছে আত্মীয় স্বজনের বাড়িতে, দূরে, পরিচয় বাদ দিয়ে। আপনি দেখেন মির্জাপুর এক সময় কষ্ট, তিনি তার বেদনার্ত চোখে অশ্রু নিয়ে তিনি বলেছিলেন, আমরা সহমর্মিতা জানিয়েছিলাম, সেই কারণ একটা দেশের ব্যাপার, তো তখন সহমর্মিতা, তিনি বলেছিলেন আমার ছাত্র দলের কর্মীরা ঢাকায় এসে রিক্সা চালায়, বলেছিলেন। কিন্তু এইবার কিন্তু ছাত্রলীগ রিক্সাও চালাইতে পারে না, কারণ কি? চিনে ফেলে, তাদের ধরে ফেলে। এই যে 17 বছর কিন্তু জামাতের লোকেরা উবার চালাইতো, রিক্সা চালাইতো না, উবার চালাইতো। যত উবার চালক ছিল গাড়ি এবং বাইকের, যতগুলোতে উঠতাম, একটু টাচ দিলে বুঝতাম এটা হয় জামাত করে না বিএনপি করে, শিবির করে না ছাত্রদল করে লোক। কিন্তু এইবার কিন্তু ছাত্রলীগ যুবলীগের মানুষজন উবার চালাইতেও পারতেছে না, কারণ সব উবার তো জামাতিতে তো বলে, তারা তো বুঝে ফেলে যে এটা ছাত্রলীগ যুবলীগ ভয় করতে পারে না, আটকে দেয়। আপনি দেখেছেন যে আমার চিকিৎসা ধর্মীয় তো দূরের কথা, চিকিৎসা করতে গেলে মার খাচ্ছে, চিকিৎসা করতে গেলে। আগে যে ছিল না তা না, এই ধরনের এই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে, জানাজায় গেলে, ঈদের নামাজে গেলে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হয়নি তা বলছি না, যে সেই হারটা ছিল খুবই কম। তখন যদি আপনি 100 সারা বাংলাদেশে ধরেন ঈদের দিনে, বা সারা বাংলাদেশে 100 জানাজায় 2 জন বা 3 জন বিএনপি লোক আক্রান্ত হইতো, বড় জোর। এখন 100-তে 100 আক্রান্ত হবে, 100টা জানাজায় 100টা আওয়ামী লীগের 100 জনে, মানে 90-95 গুণ বেশি আক্রান্ত হচ্ছে এখন আওয়ামী লীগ। তো এই ভয়ে তো তারা যাবে না। আসসালামু আলাইকুম। আমার একটা ইচ্ছা আছে, দুঃখিত। এই যে নির্বাচনটা গেল না, 12 জানুয়ারি নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের 2 মাস আগে থেকে, মানে যেদিন থেকে ওসমান হাদি মারা গেছেন, ওসমান হাদি তো তফসিল ঘোষণার পর দিনে মারা গেলেন, এই দিন থেকে আজকে পর্যন্ত ঢাকা 8 আসন কেন্দ্রিক নাসিরউদ্দিন পাটোয়ারির যে বয়ান, আগামী বইমেলায় নাসিরউদ্দিন পাটোয়ারির বয়ান সমগ্র, সম্পাদনায় আতিক রহমান পূর্ণিয়া, একটা যদি বাইর করি, আমার ধারণা এটা মোটামুটি বাম্পার। সোশ্যাল মিডিয়ায় তার রিল বেচা খুব পাওয়া যায়, সুযোগ সুবিধা পাওয়া যায়, সুতরাং আর সেও মনে হয় মজা পায়। হাসনাতের তো ফেসবুক ইনকাম জানলাম না, পাটোয়ারিটাও একদিন জানা যাবে। এমন এমন ব্যাফাস কথা কইছে, এমন এমন আজগুবি কথা কইছে, এবং তারও আগের থেকে যদি ধরেন এনসিপির যে কি জেলা সমাবেশটা কি একটা, ওই যে আপনার গোপালগঞ্জে গিয়ে যে ছেঁচাটা খাইলো, কি একটা কর্মসূচি ছিল না, জেলা অভিযাত্রা, বা ইউনুস সাহেব যেটা বোঝাই দিছিলেন। তো ওই সময় থেকে এই যে সালাউদ্দিন সাহেবদের কক্সবাজারে গিয়ে খোঁচায়, তারপরে বাবর সাহেবের নেত্রকোনা গিয়ে খোঁচায়, এই যে তার ডায়লগ গুলা, বয়ান গুলা, এগুলা নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বয়ান সামগ্রী নাসিরউদ্দিন হুজ্জার কাছাকাছি চলে যাবে, যুগ যুগ মানুষ বলবে আর বিনোদন পাবে, রাজনৈতিক নেতা নাকি একজন। আর কি কি ব্যাপার কথা কইছে, হঠাৎ করে বোধহয় এই যে চারদিকে যে সমালোচনা হইতেছে যে মির্জা আব্বাস যে স্ট্রোক করছে, এটার পেছনে কি নাসিরউদ্দিন পাটোয়ারির এই যন্ত্রণা দায়ী কিনা। ক্ষমা চেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দিয়েছেন অপ্রয়োজনীয় কথা আর না বলার প্রতিশ্রুতি, মানে এর মধ্যে যে বেশি বাচালামি বেশি যে করছে,
এটা নিজেই কইছে যে আমি আর বাচ্চামি করবো না, আমি আর বাচ্চাও থাকবো না। পবিত্র রমজান মাসের শেষ ভাগে, তাও আবার রমজান যেহেতু, নফল ইবাদত শুরু করেছেন। বাপ রে বাপ, খবর